ছেড়েছেন মুসল্লিরা। হতাহতের জন্য সাদপন্থীদের দুঃখ প্রকাশ, বিচার চায় জুবায়েরপন্থীরা, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। 10 রাগ অস্ত্র মামলায় বাবু সহ 7 আসামি খালাস, উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। প্রভুদের সন্তুষ্ট করতে দেশ ধ্বংস করেছে আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। 31 দফার মাধ্যমে দেয়া হবে অন্যায়ের জবাব। এবং মৃদু শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও হাড় কাঁপাচ্ছে তীব্র শীত। পঞ্চগড়ের সর্বনিম্ন 8.8 ডিগ্রি রেকর্ড, বিপাকে শ্রমজীবীরা। এখনো তাপমাত্রা খুবই নিম্ন পর্যায়ে আছে, মানুষজন কাজে কর্মে বেরোতে পারছে না। শীতের কারণে আমরা বাইরে বেরোতে পারছি না, সকালে কাজকর্মে যেতে পারছি না, গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। আমরা এই জন্য খুব কষ্টকর আমাদের। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর মাঠ ত্যাগ করেন তাবলিগ জামাতের অনুসারীরা। পুরো এলাকা জুড়ে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। এর আগে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছেন সাদ ও জুবায়েরপন্থীরা। সহকর্মী নজরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদ কান্দলভির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে 3 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে শতাধিক। নিহতরা হলেন রাজধানীর দক্ষিণখানের বেলাল হোসেন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং বগুড়ার তাজুল ইসলাম। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদপন্থীরা বিভিন্ন এলাকা থেকে নতুন পুরাতন সাথী জমা করে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানে প্রবেশের চেষ্টা করে। তাদের লক্ষ্য করে ময়দানে থাকা জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আমাদের আগের থেকে ঘোষণা দেওয়া যে আমরা 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করব, যেহেতু টঙ্গীর ময়দান এখানে জায়গাটা খালি আছে, এই জন্য আমরা 5 দিনের জোর করতে আসছি। এখান থেকে অনেক জামাত বের হবে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। নিহতদের নিজেদের পক্ষের বলেও দাবি তাদের। এখান থেকে উস্কানিমূলক কিছু পাইছে, তারা নারাও থাকবে আল্লাহু আকবার করে ডাক দিছে, ডাক দিয়ে সব সাথে উড়ে গেছে। এই তখন এবারে ফালদা দাওয়ার মধ্যে আমরা সাথীরা ঢুকে গেছে। যারা এই হামলার উস্কানিদাতা ছিল, এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। আমরা চাই যারা এই হামলার উস্কানিদাতা ছিল, যারা সরকারের ঘোষণার পরও মাঠ ছাড়েনি আমাদের জন্য, তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক। বর্তমানে ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিকেলের পর থেকে ইজতেমা ময়দান থেকে একে একে চলে গেছেন সব মুসল্লি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইজতেমা মাঠে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনাটিকে সংঘর্ষ নয়, এক পাক্ষিক হামলা উল্লেখ করে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হকের। আর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন সাদপন্থী মাওলানা রেজা আরিফ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ইজতেমা শুরুর আগেই দুপক্ষের সংঘর্ষ ও দিনভর উত্তেজনার মধ্যেই বুধবার দুপুরে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আলাদাভাবে স্বরাষ্ট্রসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন সাদ কান্ধলভি ও মাওলানা জুবাইরের অনুসারীরা। ইজতেমা মাঠে সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদপন্থী নেতা মাওলানা রেজা আরিফ। উত্তেজনা না ছড়িয়ে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি যে এই ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়। অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে। মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। এরপর জুবাইরপন্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। সংঘর্ষ হত্যার জন্য সাদপন্থীদের দায়ী করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান জুবাইরপন্থী নেতা মামুনুল হক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। আর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ইজতেমার পূর্ব ঘোষিত দিনক্ষণ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব। এদিকে আলাদা ব্রিফিংয়ে কাকরাইল মসজিদ ও ইজতেমায় সাদপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন মুফতি আমানুল হক। তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন। বাকি 6 আসামির সাজা কমিয়ে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় এই রায় দেওয়ার কথা জানান আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় করা মামলা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠনের জন্য আনা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 1-11 সরকারের সময় মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে। অভিযুক্ত করা হয় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দেন উচ্চ আদালত। আর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড হয় 6 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন। 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম। ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা দেখছেন আদালত। আর শুধু রাজনৈতিক রং দিতে বাবর, নিজামী সহ অনেককে মামলায় যুক্ত করে আওয়ামী লীগ সরকার। বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে। প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি। এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের
কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। 5 বছরেরও বেশি সময় তাকে আটকে রেখে চালানো হয় নির্যাতন। লিখিত অভিযোগ পেলে তদন্তের কথা জানায় ট্রাইব্যুনাল প্রসিকিউশন। সাবিনা মজুমদারের প্রতিবেদন। শেখ হাসিনা সরকার পতনের পর 7 আগস্ট ভোরে চোখ বাঁধা অবস্থায় চট্টগ্রামের একটি স্থানে ছেড়ে দেয়া হয় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে। চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে দীর্ঘ 5 বছর 3 মাস গুম রাখা হয়। এ সময় তার উপর চালানো হয় নির্মম নির্যাতন, নিপীড়ন। প্রথমে একটা কাপড় দিয়ে এরকম কাপড় দিয়ে চোখ বেঁধে এই কাপড় দিয়ে তারপর টুপিটা পরিয়ে দেয়। বুধবার সকালে গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন মাইকেল চাকমা। অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে গুম করা হয়েছিল বলে দাবি তার। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশাতক পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলে তাদেরকে আমি দেখে নেব। চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে তদন্তে নামবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকের থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে গুম হন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদন। নিজাম হাজারী ছিলেন চট্টগ্রাম বিভাগের অপরাধ জগতের অন্যতম হোতা। কয়েক মেয়াদে ফেনী 2 আসনের সংসদ সদস্যও ছিলেন এই নিজাম। সংসদ সদস্য থাকাকালীন বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে, যার আর্থিক অঙ্ক 548 কোটি টাকারও বেশি। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে আরও 18 কোটি টাকার। খেলোয়াড় থেকে নেতা বনে যাওয়া আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের দুর্নীতির ফিরিস্তি এসেছে সামনে। মানিকগঞ্জ 1 আসনে জয়ের পর থেকে ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। দুর্নীতির মাধ্যমে গড়েন বিপুল পরিমাণ সম্পদ। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 11 কোটি টাকা। 20টি অ্যাকাউন্টে তার নামে আছে অস্বাভাবিক লেনদেন, যার পরিমাণ 93 কোটি 65 লাখ টাকা। দুপুরে এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নিজাম হাজারী ও নাইমুর রহমানের বিরুদ্ধে মামলা করে। 548 কোটি 80 লক্ষ 45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশনের মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এম নাইমুর রহমান দুর্জয় সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ 1 একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বলে জানান দুদকের মহাপরিচালক। হাসান বরখাস্ত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুর্নীতিগ্রস্ত আমলাদের বিষয়ে যে কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ এলে কমিশন দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান আক্তার হোসেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় বিদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাতকড়া অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাতকড়া পরা অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ডক্টর জামব্রি আব্দুল কাদির। বুধবার মিশরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে প্রধান উপদেষ্টার D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা D9-8 শীর্ষ সম্মেলনে নামে পরিচিত। সম্মেলনটি অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। এছাড়াও প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। ভোরে হাড় কাঁপানো ঠান্ডায় কাজে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের, বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। এদিকে শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। এ জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। দুপুরে রোদের দেখা মিললেও সকালের হাড় কাঁপানো শীতে কাজে যাওয়া দায় হয়ে যায় শ্রমজীবীদের। মানুষজন কাজে কর্মে বেরোতে পারছে না, যে কুয়াশা পড়ছে, আবার রোদ উঠতেও দেরি করছে, কাজকর্মে সেরাম যেতে পারছি না, এদিক ওদিক দাঁড়িয়ে থাকছি, আগুন তাপাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেশি, এখনো দেখা মেলেনি সূর্যের। কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না, গাড়ির হেলমেট দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না, লাইট দিয়ে দেখা যাচ্ছে না। ওই প্যাকেট দিয়ে চালাচ্ছি আমরা গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। পৌষের শুরুতে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মোটরসাইকেল চালার সময় বিশেষ করে হাতে, নাকে, মুখে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। শীতের কারণে যাত্রী বেড়ায় না, আমাদের ইনকাম কম। ফসলের তো প্রচুর ক্ষতি হচ্ছে, প্রতিদিন স্প্রে করা লাগতেছে, 2 দিন 1 দিন পর পর। এদিকে শীতের তীব্রতায় লালমনিরহাট সদর হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। এদের বেশিরভাগ শিশু ও বয়স্ক। শীতজনিত রোগ থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যারা বিশেষ করে বয়স্ক এবং শিশু, তারা এই শীতের মধ্যে যেন বাইরে ঘোরাফেরা না করে এবং সবসময় বাচ্চাদের বিশেষ করে যে কিভাবে উষ্ণ রাখা যায় সে বিষয়ে আমি গার্ডিয়ানদের অ্যাডভাইস করব। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। এমন হাড় কাঁপানো ঠান্ডায় ব্যাহত জেলার স্বাভাবিক জীবনযাত্রা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত বার্ষিক বিজনেস পার্টনার্স মিট। গত রোববার আয়োজিত এই ইভেন্টে সিইও আরজুমান্ত পোলাট এলপিজি শিল্পের মান উন্নয়নে ইউনাইটেড আই গ্যাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ইভেন্টে নতুন সিইও হারুন ওরতাজ ও নতুন সিএফও ওসমান সেলিকে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তারা ইউনাইটেড আই গ্যাসকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটরদের মাঝে স্মার্ট ওয়াচ, আইফোন 16, ফ্রিজ সহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গায়িকা কর্নিয়ার পারফরমেন্স ইভেন্টে ভিন্ন মাত্রা যোগ করে।
দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন আহসানুল হক। ভিও 60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। যুক্তরাষ্ট্র বলছে সিরিয়ার মানবিজ শহরে তুরস্কপন্থী যোদ্ধা এবং সিরিয়ান কুর্দিদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। কুর্দিদের দখলে থাকা সীমান্ত শহর কোবানের ওপর তুরস্কের হামলার আশঙ্কার মধ্যে এই সমঝোতা হয়েছে। ইউনাইটেড হেলথ কেয়ারের নির্বাহী প্রধানের হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসী খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। নিউ ইয়র্কের কৌশলীরা বলছেন ২৬ বছর বয়স্ক লুইজি মানজিওনি সব অপরাধে দোষী সাব্যস্ত হলে প্যারোল ছাড়া বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হবেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নাসার 2 অ্যাস্ট্রোনট বুচ উইলমর এবং সুনি উইলিয়ামস মার্চের শেষ বা এপ্রিল মাস পর্যন্ত পৃথিবীতে ফিরছেন না। তারা জুন মাসে মহাকাশ কেন্দ্রে যাবার পর বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে সমস্যার কারণে আটকে পড়েন। ভিও 60 আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।